হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে ময়মনসিংহের প্রীতম ভাইয়ের লেখা আরও দুইটি সত্য ঘটনা শোনাতে চলেছি। চলুন দেরি না করে শুরু করা যাক। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে আবার একটা সত্য ঘটনা শোনাবো। আমি ঢাকা আসার পর গ্রামের বান্ধবীদের সাথে চিঠি দিয়ে যোগাযোগ করতাম। চিঠি পাঠাতাম আমার এক বন্ধুর ঠিকানায়। ওই সব চিঠি বান্ধবীদের কাছে পৌঁছায় দিত। তখন আমাদের এলাকায় মোবাইলে ভালো নেটওয়ার্ক পাওয়া যেত না। যে এক দুইজনের মোবাইল ছিল তারা গাছের মগডালে উঠে নেটওয়ার্ক খুঁজতো। একবার হলো কি, আমি একটা চিঠি পাঠাইলাম ওই বন্ধুর ঠিকানায়। আগে থেকেই হিসাব করে রাখতাম চিঠি কবে গিয়ে পৌঁছবে। তো যেদিন চিঠি পৌঁছানোর কথা তার আগের দিন সন্ধ্যায় আমার বন্ধু ঢাকায় এসে ফোন করলো। আমি তো ঢাকা, মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারলো। এলাকায় আমার যে শত্রু, কার হাতে না কার হাতে পড়ে যায়, আর শালার পিয়নও হইল এলাকার। তাছাড়া চিঠি যদি ওই বন্ধুকে না পেয়ে তার বাসায় রেখে আসে, খুব ভয় পাইলাম। সিদ্ধান্ত নিলাম রাত্রেই বাড়িতে যাব। মহাখালী থেকে ময়মনসিংহের বাস পেলাম। ময়মনসিংহ যেতে যেতে রাত 1টা। হালুয়াঘাটের কোনো বাস না পেয়ে শেষে হালুয়াঘাটগামী একটি ট্রাকে উঠে পড়লাম। যখন নাগলা নামলাম তখন রাত 2টা। কোনো রিক্সা নাই। একটি দোকান খোলা পেয়ে 1 প্যাকেট বেনসন আর একটা ম্যাচ নিয়ে হেঁটেই রওনা হলাম। ওইখান থেকে আমার বাসা 15 কিলোমিটার। তার মাঝে 5 কিলোমিটার পাকা রাস্তা, বাকি 10 কিলোমিটার কাঁচা রাস্তা। হঠাৎ একটি রিক্সা দেখে পুলকিত হলাম, কিন্তু রিক্সাওয়ালা শুধু পাকা রাস্তাটি যেতে রাজি হলো। কাঁচা রাস্তায় অনেক কাদা, তাই যাবে না। আমি পাকা রাস্তাটি 10 টাকা দিয়ে গেলাম। তারপর প্যান্ট উল্টিয়ে হাঁটু পর্যন্ত তুলে রওনা হলাম। মাঝে মাঝেই চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ছে। তখন চারদিকে অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছে এই বুঝি চাঁদটাকে কোনো দৈত্য তাড়িয়ে নিয়ে গেছে। পাশের ধান ক্ষেত থেকে একটা ব্যাঙ থেমে থেমে করুণ সুরে ডেকে যাচ্ছে। বুঝতে পারলাম হয়তো কোনো সাপ ওই ব্যাঙটিকে ধরেছে। আমি হেঁটেই চলেছি। আমাকে যে সকালেই বাজারে পৌঁছাতে হবে। মাঝে মাঝে সিগারেট ধরিয়ে 1-2টা ফুঁক দিচ্ছি। আসলে সিগারেট খাওয়ার চেয়ে হাতে সিগারেটের আগুন রাখাই মূল উদ্দেশ্য। দূর থেকে 2টি শেয়াল দেখতে পেলাম। আমাকে দেখে যেন অবাক হয়ে গেছে। কাছে যেতেই এক দৌড়ে পাশের ধান খেতে মিলিয়ে গেল। আমাদের ইউনিয়নে ঢুকে পড়লাম। আর মাত্র 4.5 কিলোমিটার। আকাশের চাঁদটা মাঝে মাঝেই উকি দিয়ে হারিয়ে যাচ্ছে, যেন আমার সাথে লুকোচুরি খেলছে। আর তারাগুলো যেন মিটিমিটি করে হাসছে। পেশাবের খুব চাপ দিল। ভাবলাম ব্রিজের উপরে উঠেই করব। হাতের সিগারেটটাই মাত্র শেষ হয়েছে। আমি ব্রিজের উপরে দাঁড়ানো। হঠাৎ ব্রিজের নিচ থেকে একটি মেয়ের হাসি শোনা গেল। আমি তো অবাক। ভাবলাম নিশ্চয়ই কেউ ওইখানে। এইভাবে চিন্তা করলাম, দেখে আসি কে ওইখানে। তখনই মনে পড়লো, আরে এখন না বর্ষাকাল, ব্রিজের নিচে তো পানি। সাথে সাথেই কি যেন পায়ের তলা দিয়ে সোজা মাথায় উঠে গেল। চিনচিন করে মাথাটা ব্যথা করছে। আমি যখন খুব ভয় পাই তখন আমার ওই রকম লাগে। আমি ব্রিজ থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম। পিছন থেকে বলল, দাঁড়াও। পিছনে তাকিয়ে দেখি ঠিক ব্রিজের মাঝখানে একটি সাদা শাড়ি পরা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। আমাকে তুমি চিনো না? চমকে উঠলাম। দেখি অর্পণা। ভালো করে তাকালাম। এখন কিন্তু আর অর্পণা মনে হচ্ছে না। অর্পণার কথা খুব মনে পড়ে গেল। আমি বললাম, না, চিনি না। তুমি আমারে লইয়া যাও। আমি আপনাকে কোথায় নিয়ে যাব? ভয়ঙ্কর সে চিৎকার, যেন কানের পর্দা ছিঁড়ে যাবে। আমি দৌড় দিলাম। চিৎকার যেন বেড়েই চলেছে। পানিতে ঝাঁপ দেওয়ার শব্দ শোনা গেল। আমি পিছনে তাকাবার সাহস পেলাম না। সামনে বাতি আর মানুষ দেখতে পেয়ে থেমে গেলাম। কি হয়েছে চেয়ারম্যানের পুত? সামনের মানুষগুলো আমাকে জিজ্ঞেস করলো। আমি সব খুলে বললাম। সাথে এও বললাম আমি তো আর একলা একলা বাসায় যেতে পারবো না। তারপর তারা সবাই মিলে আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। এই ছিল প্রীতম ভাইয়ের লেখা প্রথম সত্য ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। চলুন এবার দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। আমাদের বাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ছোট কমিউনিটি সেবা কেন্দ্র আছে, যাকে আমরা রেড ক্রস বলেই ডাকতাম। সেখানে 2টা মহিলা মিডওয়াইফ ছিল, যারা রোগীদের দেখাশোনা করত। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন জানি অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুবই বিশ্রী। বড় বড় দাঁত বের করে হাসতো। আবার কথাও বলতো খুবই জোরে জোরে। আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম। ওনারা আবার প্রায় আমাদের বাসায় আসতো। একদিন রাতে ওনারা 2জন আমাদের বাসায় আসলো। আম্মাকে বলছে, আপা পূর্ণিমা তো, তাই চলে আসলাম। আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল। রাত্র 12টার দিকে আম্মা আমাকে ডেকে বলল,
ওনারা তো যাবে না, তুমি গিয়ে রাত্রে রেড ক্রসে থেকে যাও, সাথে কাউকে নিয়ে যেও। সেদিন আবার আব্বা বাসায় ছিল না। আমি আবার রেড ক্রসে যেতে ভয় পেতাম। প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রুগী মারা গেছে, তমুক মৃত্যুর প্রহর গুনছে, আবার রুগীদের মৃত্যুর আর্তনাদও আমাকে ওই জায়গায় থেকে দূরে রাখতো। তবুও আমি আম্মাকে না বলতে পারিনি। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার মতো কাউকে খুঁজছি, কিন্তু কাউকেই দেখলাম না। তাই একলা একলাই চলে গেলাম রেড ক্রসে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি, জেনারেটরই ভরসা, সেটাও আবার রাত 10টায় বন্ধ হয়ে যায়। বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম। বিছানাটা ঝাড়তে যাব, দেখি বিছানায় একগুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদেরই কারো হয়তো মেকিং চুল। সেটাকে টেবিলের এক কোণে রেখে দিলাম। প্রস্রাব করার খুব দরকার, কিন্তু আমি জানি না বাথরুমটা কোন দিকে আছে। মোমবাতি নিয়ে বাথরুম খুঁজছি। খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম। সাদা 2টা ঝুলানো অ্যাফরন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপরও সাহস করে ভিতরে ঢুকে পড়লাম। মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজার সিটকারি মেরে দিলাম। প্রস্রাব না করেই এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, সাথে সাথে মনে মনে সূরা কালাম পড়ছি। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। মাঝরাতেই হঠাৎ করে একটা খচখচানি আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা হলো বিড়ালের টিনের বেড়ার মাঝে নখ দিয়ে খামছানোর মতো। আমি চুপ করে শুয়ে রইলাম, শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি এবং সাথে উৎসটাও। হঠাৎ আমার চোখ পড়লো আমার মাথার উপর একটা তক্তার মাঝে। আবছা আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে, আর সেখান থেকে এই আওয়াজটা আসছে। আমি ভয়ে ভয়ে হাত দিয়ে টর্চ লাইটটা খুঁজছি। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে আওয়াজ আমাকে ডাকছে। আম্মার কণ্ঠ না? আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে জড়িয়ে ধরলো, জিজ্ঞেস করলো সব ঠিক তো? পিছনে তাকিয়ে দেখি ওই 2জন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে। ওনারা হাসছে আর আম্মাকে বলছে, আপা এগিয়ে দিয়ে আসতে হবে নাকি, একা একা যেতে পারবেন? আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল এসো। আমি আমার আম্মার সাথে হাঁটতেছি আর ভাবছি তক্তার মাঝে কি ঝুলছিল, আর কেনই বা এত রাতে আম্মা ছুটে আসলো, আর কেনই বা ওই মহিলাদের হাসি মাখা প্রশ্নে আম্মা কিছু বলল না। রাস্তায় একটি কুকুর কুকাচ্ছিল। কুকুরের কাই কুই কারো জন্য মরা কান্নার মতো মনে হচ্ছিল। আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিলাম। আম্মা কথা বলতে মানা করলো ইশারায়। গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলো আধারে ছায়া মারিয়ে পথ চলছি। বাসায় এসেই আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়িয়ে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে আম্মাকে গত রাতের সবকিছু খুলে বললাম। তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল এইরকম। গতকাল রাতে 2জন মিডওয়াইফদের মাঝে ওই দাঁতওয়ালা মিডওয়াইফ আম্মাকে বলল উনি একদিন একা একা রেড ক্রসে ছিলেন, কারণ পাশের মহিলাটি ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটি খচখচানি শব্দে ঘুম থেকে জেগে উঠল। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালালো। শব্দটা ক্রমাগত কানের কাছে হাতুড়ি মারার আওয়াজের মতো লাগছে। হঠাৎ করে উপর থেকে একগুচ্ছ চুল ওনার বিছানার উপরে পড়তেই উনি উপরের দিকে তাকালেন। দেখে ঘরের মাঝে একটি তক্তার মাঝে একটি পা ঝুলছে, আর তক্তার উপর থেকেই ওই শব্দটা আসছে। উনি ছিলেন খুবই সাহসী। ছুটলেন অপারেশন রুমে লাঠি জাতীয় কিছু আনতে। অপারেশন রুমে ঢুকে ওনার চক্ষু কপালে উঠে গেল। দেখে সেখানে একটি মানুষ মরে আছে, সেটাকে একটি সাদা কাপড়ে জড়িয়ে 2টি শিশু কান্না করছে। এটা দেখে উনি মূর্ছা গেলেন। সকালবেলা সবকিছু রেড ক্রস অথরিটিকে জানালে একটা মিলাদের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রমী অলৌকিক অনেক কিছু দেখতেন, তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক মনে হয়। সেটা শুনেই আম্মা সেই রাতে দৌড়ে গেছিল। আশঙ্কায় ছিলেন তার সন্তান কি কোনো বিপদে পড়ে গেল কিনা। জনশ্রুতি আছে বিভিন্ন সময় আগত রোগীর ডাক্তারদের কর্তব্য অবহেলায় মারা যায় এবং তারাই নাকি প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।